রেফারেন্স হলো যেমন আমি যদি বলি H2SO4, আমি যদি বলি HCl, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না, কারণ এগুলো সরল যৌগ। আচ্ছা, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি। আমরা যদি এরকম বলি K4FeCN6, এই যৌগটা যদি লিখি, তোমাদেরকে যদি বলি এরা হলো, এটা 1 নম্বর যৌগ, আর এরা মিলে এরা 2 নম্বর যৌগ। তোমাদেরকে যদি প্রশ্ন করি দেখতে আসলে কোনটি জটিল, নিশ্চয়ই তোমরা বলবে এটা জটিল। দেখতে যেটা জটিল সেটি জটিল যৌগ, এটা হচ্ছে প্রাথমিক কথাবার্তা। কিন্তু এটার মধ্যে একটু তফাৎ খোঁজার ট্রাই করো। এতদিন আমরা যে যৌগগুলো দেখেছি সেখানে কোনো থার্ড ব্র্যাকেট ছিল না, কিন্তু এখানে দেখো এখানে থার্ড ব্র্যাকেট আছে। তো এই যে থার্ড ব্র্যাকেট ওয়ালা যৌগ, এই যৌগগুলোকে আমরা হচ্ছে জটিল যৌগ বলি আপাতত চেনার জন্য। কিন্তু এর বাইরে এদের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। দেখো, এই যৌগটির নাম হলো, তোমরা কেউ কি এই যৌগটির নাম বলতে পারো? K4FeCN6। পটাশিয়াম পটাশিয়াম ফেরোসাইনাইড। ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড হলো এটা, তার হচ্ছে ওই আয়ন শনাক্তকরণের সময় তোমরা বিকারকের নাম শিখছো। একটা যৌগের 2টা নাম থাকে। কোন কোন যৌগের নাম হলো বাণিজ্যিক নেম থাকে আছে কিছু কিছু যৌগের। তো এটা কিন্তু বাণিজ্যিক নাম না, আর কিছু নাম থাকে ইউপেক নাম। তো আমি তোমাদেরকে ইউপেক নেম জিজ্ঞেস করছি, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড হলো এর হচ্ছে বাণিজ্যিক নাম। পারবে কি? পারবো না স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে 2টি যৌগ দেখাই এখানে। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, আমার এটা একটু ইয়া হয়েছে। দেখো, স্যার এটার নাম কি বলছেন স্যার? এগুলোর নাম সব শেখাবো, তুমি আগে একটু করে দেখো। 1 নাম্বার একটা মৌল, ওই বাবা, এটার নাম দেখো। এটা ছিল যে এরকম K4FeCN6, আর একটা আমি 2 নাম্বার লিখলাম Cu, থার্ড ব্র্যাকেটটা শুরুতে দিলাম NH3 হোল 4, এটা, তারপর আছে SO4। স্যার এগুলো কি লিখবো? এখন লিখার দরকার নাই, আমি নোট দিব। তো এখন এই যৌগটির নাম হলো, এদের আমাদের আগে নামকরণটি শিখতে হবে, তারপর আগে আমরা এদের গঠনটা শিখি। এদের গঠনটা হলো এরকম, দেখো তুমি, ওকে। এখন এটার এখানে একটা জিনিস খেয়াল করো, থার্ড ব্র্যাকেট যে আছে এটি হলো জটিল যৌগের চিহ্ন, আমরা বুঝলাম যে দুইটাই জটিল যৌগ। এখানে কিছু বাইরে দেখতে পাচ্ছি, দুইটা 2 ধরনের ধরন। যেমন এটাকে বলা হয় এনায়ন জটিল যৌগ, এনায়ন জটিল যৌগ। আর এটাকে বলা হয় ক্যাটায়ন জটিল যৌগ। তাহলে আমরা জটিল যৌগ চিনলাম কিভাবে? প্রথমে থার্ড ব্র্যাকেট আছে সেই জন্য। জটিল যৌগের 2টা ক্লাসিফিকেশন আছে, একটা অ্যানায়ন জটিল যৌগ আর একটা হলো ক্যাটায়ন জটিল যৌগ। কিভাবে আমি বুঝলাম কোনটি অ্যানায়ন জটিল যৌগ কোনটি ক্যাটায়ন জটিল যৌগ? খুব খেয়াল করলে দেখবা এই যৌগটি শুরুতে কোনো থার্ড ব্র্যাকেট নেই, এই যৌগটি শুরুতে থার্ড ব্র্যাকেট আছে। তো যেই সমস্ত জটিল যৌগের শুরুতে থার্ড ব্র্যাকেট থাকবে তাদেরকে বলা হয় ক্যাটায়ন জটিল যৌগ। আর যেগুলোতে শুরুতে থার্ড ব্র্যাকেট থাকে না, মাঝখানে থাকে অথবা শুরুতে থাকে না, তাদেরকে বলি আমরা অ্যানায়ন জটিল যৌগ। তো এখন এগুলোর নামকরণ নিয়ে আমরা একটু কথা বলি। এই যৌগটির নাম হলো পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2, আর এটার নাম হলো
টেট্রাইমিন কপার টু সালফেট। তো এগুলোর নামগুলো কিভাবে আসে এটা নিয়ে আমরা জানবো। আগে এর ক্যারেক্টারটা আমরা একটু বুঝি। এখানে যে আছে থার্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটে যারা থাকে তাদের একটি স্পেশাল নেম আছে, তাদেরকে বলা হয় লিগ্যান্ড। আবার এখানে এটা লিগ্যান্ড। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, লিগ্যান্ড কি। থার্ড ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেটে যারা থাকে তারা লিগ্যান্ড। এছাড়া লিগ্যান্ডের সাথে যে যুক্ত থাকে, যেমন এটাতে ফেরাম, এটিকে বলা হয় কেন্দ্রীয় মৌল। আর এখানে কেন্দ্রীয় মৌল হলো কপার। আচ্ছা, আমরা কি কেন্দ্রীয় মৌল এবং লিগ্যান্ড বুঝতে পেরেছি, তাই না? আবার এই যৌগের এটা হলো যে ক্যাটায়ন, আর এখানে এটা হলো অ্যানায়ন। এটা দেখেও আমরা বুঝতে পারি। এতটুকুতে কারো কোনো প্রবলেম প্রবলেম না থাকলে ইয়েস বলো। স্যার লিগ্যান্ড এটা আরেকবার বুঝলাম, লিগ্যান্ড কেন্দ্রীয় মৌল আর ক্যাটায়ন আয়ন ওগুলো। আবার বুঝাচ্ছি। ধরো আমরা লিখলাম K4, তোমরা যেটা চিনো, FeCN6। তাহলে এখানে দেখো থার্ড ব্র্যাকেট আছে, সেজন্য আমরা বুঝলাম এটা জটিল যৌগ। তো থার্ড ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেট একটা জিনিস আছে, এটাকে বলা হয় লিগ্যান্ড। লিগ্যান্ড কেন বলে সেই ব্যাখ্যাও আমরা দিব। লিগ্যান্ডের সাথে যে এভাবে থাকবে সে একটা ধাতু থাকবে। তো এই যে এটাকে বলা হয় কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল কেন বলে আমি তোমাকে একটু পরে বলবো। এটা তো বুঝছো কিনা দেখো। আর এখানে যেহেতু থার্ড ব্র্যাকেটের আগে থার্ড ব্র্যাকেটটা মাঝখানে আছে, সেই জন্য এটার নাম হবে অ্যানায়ন জটিল যৌগ। তো এখন এখানে যে পটাশিয়াম আছে, সেই জন্য এটা হলো যে তোমার কি ক্যাটায়ন। পরিচয়গুলো বুঝছো কিনা দেখো, 6 আছে না, একে বলা হয় হেক্সা। এতটুকু কি বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝছি। এই দিবা, নাজিফা, তামজিদ, তুমি বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইবার আমরা এইটার একটা গঠনটা দেখি, এটা কিভাবে গঠিত হয়েছে এই যৌগটা। আমরা এখানে কি বললাম, Fe ছিল যে কেন্দ্রীয় মৌল, তাহলে Fe কে আমরা এখানে লিখলাম। এর সাথে সায়ানাইড যুক্ত আছে, এটার নাম হচ্ছে সায়ানাইড। একে নামকরণের সময় বলা হয় সায়ানো, মনে রাখতে হবে। তো ওর সাথে ফেরামের সাথে 6টা জিনিস যুক্ত আছে। আমি এটা একটু মুছে দেই তাহলে আরো ভালো। ওর সাথে যুক্ত আছে সায়ানাইড, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই এদেরকে রাখা হয় এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে, এবং এদের একটা চিহ্ন দেওয়া হয় প্রত্যেককে এরকম ভাবে। তোমরা বইতে দেখলে তোমাদের কাছে এগুলো বিদঘুটে লাগবে। এটা কেন দেওয়া হয়? সায়ানাইড হলো একটি লিগ্যান্ড। সবাই কিন্তু লিগ্যান্ড হতে পারে না। লিগ্যান্ড কেবল তারা হতে পারে যাদের মুক্ত জোড় ইলেকট্রন থাকে। মুক্ত জোড় ইলেকট্রন বলতে, যেমন আমরা জানি পানিতে মুক্ত জোড় ইলেকট্রন আছে, অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন আছে। যেমন দেখো, সবাই কিন্তু লিগ্যান্ড হতে পারে না। লিগ্যান্ড সমূহ যে কাজটি করে এখানে আমি তোমাদেরকে একটু পরে বলবো। এখানে আমি এরো চিহ্ন দেওয়ার পিছনে কারণ হলো, এখানে সবার ইলেকট্রন আছে এক জোড়া এক জোড়া লিগ্যান্ডের। লিগ্যান্ড শব্দের অর্থ ইলেকট্রন দাতা। ওদের নাম লিগ্যান্ড হয়েছে কেন? এরা মুক্ত জোড় ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুকে দান করতে পারে।
এবং তাদের মধ্যে এই যে বন্ধন যেটি আছে এর একটা স্পেশাল নেম আছে, এটার নাম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। কিন্তু এটার নাম কেন সন্নিবেশ সমযোজী বন্ধন এটা নিয়েও আমরা একটু পরে কথা বলবো। তোমরা এটা বুঝছো কিনা দেখো, এই যে চিহ্নটা ফেরামকে মাঝখানে দিলাম, তারপর সায়ানাইড ছয়টাকে লিখলাম। তাহলে এখানে এদের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেটা তার ফেরামকে দান করতেছে। যেহেতু এদিকে দান করতেছে সেজন্য এই অ্যারো চিহ্নটা এদিকে দেওয়া হলো। তাহলে লিগ্যান্ড কি করে? লিগ্যান্ড কেন্দ্রীয় মৌলকে ইলেকট্রন মুক্ত জোড় ইলেকট্রন দান করে। যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। লিগ্যান্ড শব্দের অর্থ ইলেকট্রন দাতা। সায়ানাইড কেন লিগ্যান্ড? সায়ানাইড তার ফেরামকে মুক্তজোড় ইলেকট্রন দান করে। এতটুকু কি বুঝাতে পেরেছি? ছায়ানট, এইটা একটু আরেকবার বলেন, ছায়ানট কেন লিগান, এটা একটু করে। সায়ানাইড কেন্দ্রীয় পরমাণুকে মুক্তজোড় ইলেকট্রন, আচ্ছা আমি বলি। যেমন সায়ানাইড যেহেতু তোমরা বুঝতেছো না, আমরা পানি দিয়ে বলি। যেমন H2O, পানি কিন্তু একটা লিগ্যান্ড। কেন? সবাই কি লিগ্যান্ড হতে পারে না। কারা লিগ্যান্ড হতে পারে? যাদের কাছে মুক্তজোড় ইলেকট্রন থাকে তারা লিগ্যান্ড দিতে হতে পারে। যেমন পানির স্ট্রাকচারটা এরকম: অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এখানে অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন ছিল? আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, 1s2, 2s2, 2p2। ও লাস্ট শেলে, সরি 2p কত, অক্সিজেন তো 8, এটা 2p4। তাহলে ওর লাস্ট কক্ষপথে 6টা ইলেকট্রন ছিল। তাহলে 6টা ইলেকট্রন থেকে সে এখানে একটা ইলেকট্রন দিয়ে দিছে, এখানে একটা ইলেকট্রন দিয়ে দিছে, তার আরো কয়টা ইলেকট্রন আছে? তার আরো 4টা ইলেকট্রন আছে। এখন এখানে হাইড্রোজেন কি কাজ করছে? হাইড্রোজেন যে তার ইলেকট্রন যে আছে, সেই ইলেকট্রন এখানে একটা দিছে, এখানে একটা দিছে। তাহলে এই দুইটা ইলেকট্রনকে আমরা বলি বন্ড পেয়ার, এই দুইটা ইলেকট্রনকে আমরা বলি বন্ড পেয়ার। কিন্তু হাইড্রোজেনের বন্ধন, হাইড্রোজেন অক্সিজেন যখন হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করে পানি তৈরি করছে, সেখানে অক্সিজেনের যোজনী 2 হওয়ায় তার কিন্তু আরো 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়ে গেছে। অর্থাৎ 2 জোড়া মুক্ত, এদেরকে আমরা বলি তাহলে মুক্ত জোড়। লোন পেয়ার হলো এখানে 2টি, অর্থাৎ 4টি। তো এখন এই পানির মধ্যে বন্ধন হওয়ার পরেও যখন 2 জোড়া ইলেকট্রন বাকি রয়ে গেছে, তখন সে 2টি ইলেকট্রন চাইলে যে কাউকে দান করতে পারে। এই যে ইলেকট্রন অতিরিক্ত থাকার কারণে যারা ইলেকট্রনকে দান করতে পারে তারা হলো লিগ্যান্ড। যেমন প্রশ্ন যদি হয় এরকম, সি সি CH4, CH4 কি একটা লিগ্যান্ড হতে পারবে? না। কেন? কেন্দ্রীয় পরমাণু কার্বন, কার্বনের সাথে সে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস করো, সেটা কি হয়? 1s2, 2s2, 2p2। ওর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টা। তাহলে সেই 4টা ইলেকট্রন সে এখানে একটা দিয়ে ফেলছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে বাকি ইলেকট্রন যে আছে সে এখানে, তো এগুলো তো হাইড্রোজেনের ইলেকট্রন। হ্যাঁ, কিন্তু হলুদ আর কি কার্বনের কি কোনো অতিরিক্ত ইলেকট্রন আছে এখানে? নাই। তাহলে তার মুক্ত জোড় ইলেকট্রন নাই, তাই সে চাইলে যে কাউকে ইলেকট্রন দান করতে পারবে না, কারণ তার ইলেকট্রনের অতিরিক্ত নেই। যাদের ইলেকট্রন অতিরিক্ত থাকে তারা সেই অতিরিক্ত ইলেকট্রন দান করতে পারে। যারা তাদের কাছে থাকা বিদ্যমান অতিরিক্ত ইলেকট্রনকে দান করার সক্ষমতা রাখে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। যেমন অ্যামোনিয়া একটি লিগ্যান্ড। আচ্ছা, তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? নেট প্রবলেমের জন্য কিছু শুনি নাই স্যার, রেকর্ড ক্লাস দেখতে হবে। এতক্ষণ কিছু শোনো নাই? না। কে শুনেছো? নাজিফা শুনেছো? তামজেদ, হ্যাঁ স্যার, শুনি। জি স্যার, তুমি কি শুনেছো? মাঝখানে বাজে গেছিল। ও আল্লাহ।
লাস্ট ওয়ার্ড আপনি মনে অবস্থা যতটুকু শুনছি। স্যার অ্যাকচুয়ালি 1952 থেকে সব রিপিট হচ্ছে, তো এখন আমরা 2000 সালে নেট ওইরকম একটু কিছুদিন ধৈর্য ধরলে আবার 24 সালে ঢুকবো, যে এখন আমরা ইয়াতে 2000 সালে। তা আমরা কি করতে পারি তাহলে এখন? স্যার পরের গুলো পড়ান। আচ্ছা আচ্ছা, এতটুকু কি এমনি বুঝেছো নাকি? হ্যাঁ স্যার পানিকে বোঝা গেছে। পানি বুঝা গেছে না? আচ্ছা আচ্ছা, তাহলে সেই হিসেবে বুঝি তো। এই যে দেখো, তাহলে এখন হ্যাঁ আবারও বুঝা। বুঝছি স্যার। এফ ই ছিল, এফ ই কে 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 ইলেকট্রন দান করছে? সায়ানাইড। ওর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন ছিল, সেগুলো দান করছে। এখন সায়ানাইড এও এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দান করছে। এখনো সায়ানাইড তারাও মুক্ত জোড় ইলেকট্রন দান করছে। এরকম একটা ছবি তোমরা তোমার বইতে দেখতে পাবে। এরাও মুক্ত জোড় ইলেকট্রন দান করছে, যেহেতু 6টা ছিল, তাহলে এখানেও একটা আছে, এটাও সায়ানাইড। তো এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা এভাবে লেখা হয়। তো এখন এই বন্ধন যে আছে, এই বন্ধনটার নাম হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন তোমরা তো সমযোজী বন্ধন বুঝো, কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন আবার কেমন? কেউ কি বলতে পারো? এর সমযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে, হুম। একজন আরেকজনকে ইলেকট্রন দিয়ে দিবে। হ্যাঁ, কিন্তু এখানে কি হয়? এটাই তো স্যার। আচ্ছা, এবার তোমাকে আমি বলি, ধরো আমি সমযোজী বন্ধন কেমন হলে বলি। ধরো একটা সোডিয়াম, না না না, এটা না দিয়ে আরো একটা ভালো উদাহরণ দেই। ধরো একটা হাইড্রোজেন, সে একটা HCl এর সাথে বন্ড করতে চায়। তো এখানে তো হাইড্রোজেন কি বলবে, একটা সমযোজী বন্ধন হওয়ার জন্য কি দরকার? হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সেটা এখানে দিতে হবে। ক্লোরিনের একটা ইলেকট্রন আছে, এটা এখানে দিতে হবে। অর্থাৎ দুজনে একটা একটা ইলেকট্রন শেয়ার করে। অর্থাৎ সমযোজী বন্ধন হওয়ার জন্য যে দুটি মৌল সমযোজী বন্ধনে আবদ্ধ, তাদেরকে একটি একটি ইলেকট্রন শেয়ার করতে হয়। তখন যে বন্ধনটা আছে, তাকে আমরা বলি যে সমযোজী বন্ধন। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন কেমন? এখানে যে ঘটনাটি হয়েছে, ফেরাম যখন সায়ানাইডের কাছে আসবে বন্ধনে অংশ নেওয়ার জন্য, ফেরামের আসলে আর কোনো ইলেকট্রন থাকে না সায়ানাইডের সাথে বন্ধনে অংশ নেওয়ার জন্য। তো তখন সায়ানাইড ফেরামকে বলবে, চলো বন্ধু আমরা একটা বিক্রিয়া করি। তো ফেরাম বলবে, না ভাই আমার তো কোনো ইলেকট্রন নেই। তো তখন ফেরাম বলবে, তোমার কোনো ইলেকট্রন দিতে হবে না। এই বন্ধন হওয়ার জন্য যে দুটো ইলেকট্রন দরকার, সে দুটি ইলেকট্রন আমি এখানে সরবরাহ করব। কোন দুটো ইলেকট্রন? এই দুটো ইলেকট্রন। সে কেন দিতে পারে? কারণ তার অতিরিক্ত এই দুইটা আছে। কিন্তু তখনও ফেরাম রাজি হয় না। সে বলে, কিরে তাহলে তুমি যেহেতু দুইটা ইলেকট্রন দিবা, যখন বন্ধনটা ভেঙে যাবে তুমি তো আবার এই দুইটা ইলেকট্রন নিয়ে যাবা, আমি এই বন্ধনে রাজি হব না। তখন সায়ানাইড তাকে বলে, না তাহলে ঠিক আছে, বন্ধন যদি ভেঙে যায় তোমাকে একটা ইলেকট্রন আমি দিয়ে ফেলবো, আমি একটা নিয়ে যাব। তখন ফেরাম রাজি হয়। তাহলে এই যে বন্ধনটা, তাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। অর্থাৎ আমরা এটা বলতে পারি, একটি সন্নিবেশ সমযোজী বন্ধন হলো সমযোজী বন্ধনের মতোই একটি বন্ধন, যেখানে দুটি ইলেকট্রন শেয়ার হয়। কিন্তু সমযোজী বন্ধনের ইলেকট্রন দুটি দুটি ভিন্ন ভিন্ন পরমাণু শেয়ার করে। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনে একটি মাত্র পরমাণু দুটি ইলেকট্রনই শেয়ার করে, এবং বন্ধন ভেঙে গেলে সমভাবে তা বন্টন করে। যেই বন্ধন এভাবে গঠিত হয়, তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। তবে সন্নিবেশ সমযোজী বন্ধন সবাই গঠন করতে পারে না। যারা লিগ্যান্ড, তারাই সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। আশা করছি ব্যাপারটি বুঝাতে পেরেছি। যতবার স্যার লিগেন্ড বলছো ততবার আমি নেটে কিছু বলিনি, আমার থেকে রেকর্ড ক্লাস দেখতে হবে। নাজিফা, তুমি বুঝেছো? হ্যাঁ স্যার বুঝছি।
ধানমন্ডি বেশি পশ এরিয়া তো সেজন্য নেট ডিস্টার্ব করতে এই সা এই তামজি, তুমি বুঝছো? তুমিও কি পশ এরিয়ায় থাকো নাকি? না স্যার বোঝা গেছে। আচ্ছা, তুমি কি সন্নিবেশ সমাজী বন্ধন বুঝছো না? 1 মিনিট পরে মিটিংটা লেফট হয়ে যাবে। তোমরা তাহলে 1 মিনিট পরে জয়েন করিও এটাতে সেম লিংকে। আচ্ছা, আজকে কি আর আচ্ছা স্যার। পড়বা তোমরা, যেহেতু নেট ডিস্টার্ব বলতেছো? স্যার আপনার নামকরণটা কথা স্যার বাংলা বাংলা। বুঝছো, ধানমন্ডি পয়স এরিয়া বলে ইয়া করতেছো যে ধানমন্ডি আসো, তোমাদেরকে দেখাবো না। তুমি না বলছো ধানমন্ডি পশ এরিয়া। পয়স এরিয়া তো অসিনাপুর থেকে শুনছি, তারপর বলছি বলে মনে করিও না যে এখানে জাস্ট নেটটা একটু দুর্বল, কমিউনিকেশন কোনো প্রবলেম। কমিউনিকেশন না? স্যার সীমান্ত বুঝছেন, স্কয়ার আজকে দেখা না হয়। আজকে আজকে না পিলখানাতে কিছুক্ষণের জন্য ইয়া হয়ে গেছিল, মানে লাইট সব অফ, এখনো অফ অবশ্য। এমনি তো পিলখানা সারাক্ষণ নানান রঙের বাতি জ্বলতে থাকে, অনেক সুন্দর